4 দিন আর কি আমি কিছু খাই নাই, শুধু ডিম আর কলা খেয়েছিলাম। ওয়ার্ল্ড নাম্বার গতিদানব অ্যাটাকিং ফাস্ট বোলার হিসেবে দেখতে চাই নিজেকে। বিভিন্ন সময় গণমাধ্যমের ক্যামেরায় অনেক নেট বোলারের গল্প আপনারা শোনাচ্ছেন, তবে আমার পাশে দাঁড়ানো ইকবাল হোসেন সাগরের গল্পটা একটু ভিন্ন। নাম যেমন তার সাগর, তেমনি তার জীবনের সংগ্রামটাও সাগরের মতো বিশাল। সাগর, এর আগে কি আপনি ন্যাশনাল টিমের নেট বলে বোলিং করেছেন? না, ফার্স্ট টাইম সিলেটে এই প্রথমে। আর আপনি কিভাবে এসেছেন, কার মাধ্যমে এসেছেন? আমি আসছি সাতিরা জাকির জেসিয়াপুর মাধ্যমে। ওনাকে মিরপুরে পার্সোনালি ডাকে আমি কথা বলছি এখানে নেট বোলিং করার জন্য। আচ্ছা, এখানে আসার খরচটা বা যেহেতু আপনাকে জাতীয় দল আমন্ত্রণ জানেন, আপনি নিজে এসেছেন, খরচটা বা অন্যান্য কিছু কীভাবে বহন করছেন? আসলে আমার যাত্রাটা শুরু হয় রংপুর থেকে, রংপুর পাটগ্রাম থেকে। আমার গোপালগঞ্জে ক্যাম্প ছিল 12 দিনের। ওখান থেকে ক্যাম্প শেষ করে আমি আর কি ঢাকায় আসি। ঢাকায় এসে জেসিয়াপুকে পার্সোনালি বলি, উনি আর কি আমাকে এখানকার যারা দায়িত্বে থাকে তাদের নাম্বার দেয় আর কি। পার্সোনালি খরচ বলতে আমি নিজের টাকায় আসছি, আমাকে টিম বহনও করে নেই। আমি লিস্টে নেট বলারদের লিস্টের বাহিরে আমি নিজের খরচে আসছি আর কি। সিলেটে আসার সময় আমার কাছে ছিল 1000 টাকা, তার মধ্যে টিকিট কাটছি 400 টাকা ছিল। ওই 400 টাকা দিয়ে আর কি আমার এইখানকার যাত্রাটা শুরু হয় পার্সোনালি। আচ্ছা, তো আপনার হোটেলের খরচ, থাকা খাওয়া এগুলো আমি পার্সোনালি আর কি করতেছি আর কি। অনেক কষ্ট যাইতেছে আর কি খাওয়া দাওয়ার। রিশাদ ভাইকে বলছিলাম আমার পার্সোনাল কথাগুলো, উনি আর কি হেল্প করছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি 1000 টাকা নিয়ে এসেছেন, 400 টাকা ভাড়া চলে গেছে, আর 600 টাকা। রিশাদ ভাইয়ের সঙ্গে আপনার কবে কথা হয়েছিল, তার আগে কীভাবে কী করেছেন? আর কি ঢাকা থেকে আমার নানি 1000 টাকা দিয়েছিল। ওই টাকা দিয়ে আমি ট্রেনের টিকিট কাটি। আমার কাছে ছিল 500 টাকা। ওই 500 টাকা দিয়ে আমি সিলেটে আসি। আসার পর 2-3টা হোটেল দেখার পর একটা হোটেলে কথা হয়, ভাড়া মিনিমাইজ করার পর 400 টাকা করে। সো আমার যেদিন আমি সিলেটে আসি সেদিনও আমার খাওয়া হয়নি, পরের দিনও খাওয়া হয়নি। আমার 2জন ফ্রেন্ড মিনহাস এবং আহসানের কাছ থেকে হেল্প নেওয়ার পর 4 দিন আর কি আমি কিছু খাই নাই, শুধু ডিম আর কলা খেয়েছিলাম। 40 টাকার বিরিয়ানি খাওয়ার পর ছিলাম এইখানে। তারপরে ন্যাশনাল টিমের প্রথম প্র্যাকটিসের দিন রিশাদ ভাইকে খুলে বললাম, উনি বলতেছে কই আছো? হোটেলে। তারপর ওনাকে বললাম ভাই আমাকে যদি একটু হেল্প করতে পারো। উনি আর কি আমাকে হেল্প করছে। তারপরে আমি ভাত খাইছি আর কি 4 দিন পর। দর্শক শুনছিলেন যে আসলে সে যখন রংপুর থেকে সিলেটে এসেছে তখন আসলে টানা 4 দিন তার ভাত খেতে পারেননি। আসলে ভাত খাওয়ার যে পয়সা, সেই পয়সা ছিলেন না, কিন্তু রুটি কলা খেয়ে তিনি আসলে জীবনযাপন করেছেন এবং নেটে কিন্তু বোলিংও করেছেন। একটা মানুষ ক্রিকেটের প্রতি কতটা ডেডিকেশন থাকলে, আসলে স্বপ্ন থাকলে এমনটা করতে পারে, সেটা আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নেটে গত 2-1 দিন ধরে দেখছিলাম যে আপনি আসলে অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলেন। গতকাল দেখলাম যে এবাদত হোসেনের সঙ্গে কথা বলছিলেন। কী কথা হচ্ছিল? এবাদতের সঙ্গে কথা বলছিলাম, আমার যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো নিয়ে কথা বলছিলাম। উনি ভাই বলতেছে ভাই তুমি কি কারণে রংপুর থেকে এখানে আসবা? আমি বললাম ভাই নেট বোলিং করার জন্য আসছি। পরিকল্পনা কি আমার? বলতেছে আমি বলতেছি নেট বোলিং করার। সো এটা রিস্ক না, খাওয়া দাওয়া থাকা। আমি বললাম হোটেলে আছি, তবুও রিস্ক না? উনি আর কি বলতেছে সালাউদ্দিন স্যার আর আমি নাফিস ভাইরে বলে দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি। তারপর সালাউদ্দিন স্যারের আমি পার্সোনালি বললাম। উনি বলতেছে এটা আমাদের পক্ষে সম্ভব না, এখানে তো তুমি নিজে আসছো, এখানে আমাদের করার কিছু নেই। যদি ম্যানেজাররে বলো দেখো ওনারা তোমার জন্য কিছু করতে পারে না কি না। তো এই যে পরিকল্পনা ছাড়া আসলে এইটা আশা কেন? কোনো টিম থেকে আমন্ত্রণ জানায়নি, তারপরে আপনি এসেছেন? আসলে ক্রিকেটে এক্সপিরিয়েন্স বলতে একটা ব্যাপার আছে, সাহসের ব্যাপার আছে। ন্যাশনাল টিমে বোলিং করা, আপনার এক্সপিরিয়েন্স যতটুকু নেওয়া যায়, সাহসের ব্যাপারটা যতটুকু ধরা যায়, এটাই। আচ্ছা, অন্য কোনো ব্যাটার বোলার আপনার বোলিং নিয়ে বা কোনো টিপস দিয়েছে কিনা বা ভুল ধরিয়ে দিয়েছে কিনা? না, এখনও ওইভাবে দেয়নি, কিন্তু আমি নিজে আর কি কথা বলবো, বলে আমার ভুলটা কোথায় এবং ভুলগুলো ধরিয়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কতদিন থাকবেন এখানে? আমি আছি ন্যাশনাল টিমের লাস্ট প্র্যাকটিস পর্যন্ত, ওনাদের সাথে আর কি নেট বোলিং করবো আর কি। আচ্ছা, আপনার ফ্যামিলি আপনাকে কতটা সাপোর্ট করছে বা আপনি আসলে কীভাবে, কোথায় প্র্যাকটিস করছেন? আমি প্র্যাকটিস করতেছি পাটগ্রাম সাতিরা জাকির জেসিয়াপুর একাডেমি জেসিস ক্রিকেট পার্ক। ওখানে প্রথম যখন ক্রিকেট শুরু করি আমার বোলিংয়ে অনেক প্রবলেম ছিল। আমার কোচ ওমর ফারুক স্যার, উনি আর কি ওনারও ক্রেডিট আছে আমার পিছনে। উনি যেগুলো ভুল ছিল ওগুলো শুধরাই দিছে। এখন আমি আলহামদুলিল্লাহ ভালো বোলিং করতেছি আর কি।
আচ্ছা, আপনার বোলিংয়ের স্ট্রেংথটা কোথায়, মানে কোনটা বেশি ভালো পারেন? আমি নিউ বলে ইয়র্কার আর শর্ট বলটা বেশি আমি করতে পারি, যেটাতে ব্যাটসম্যানকে পরাস্ত করতে আমার সুবিধা হয়। আচ্ছা, ন্যাশনাল টিমের নেটে তো গত কয়েকদিন বল করছেন, কোনো ব্যাটারকে বিট করেছেন কিনা বা? হ্যাঁ, বলতে 4 দিনের মধ্যে 1 দিন আর কি বোলিং করছি আর কি, বৃষ্টি হচ্ছে, প্রকৃতিতে আমার হাত নেই। সো আমি তানজিদ তামিমরে বিট করছি, তারপর তানভীরে বিট করছি আর কি। আচ্ছা, আপনার আসলে যেহেতু ক্রিকেটটা খেলছেন, ন্যাশনাল টিমের প্র্যাকটিসেও বল করছেন, তো পরবর্তী টার্গেটটা কি আসলে? কোথায়, কোনো লিগ খেলার ইচ্ছা কিংবা কোনো ক্লাবে খেলার ইচ্ছা? আমার আর কি জেসি আপু বলছে তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি এবার কথা বলে দেখি তোমাকে 3rd ডিভিশন টিম দেওয়া যায় নাকি। আমি আর কি চেষ্টায় আছি আর কি। আচ্ছা, এই যে ধরেন যেই ক্রাইসিসের কথা বললেন, যে সংকটের কথা বললেন, সংগ্রামের কথা বললেন, এত কিছুর পরেও, এত কষ্টের পরেও কেন ক্রিকেটটাই চালিয়ে যাচ্ছেন? কারণ ক্রিকেট আমার রক্তে লেখা, ছোটোবেলায় থেকে আমি ক্রিকেটের প্রতি অনেক আসক্ত। যখন একাডেমিতে ভর্তি হই তখন বাসা থেকে সাপোর্ট দেয়নি। ক্রিকেটে একাডেমিতে ভর্তি না হওয়ার আগে আমি যখন ক্রিকেট খেলতাম আমার বাবা মা আমাকে খেলতে দিত না, রেগুলার আর কি খেলার জন্য মারতো, বাসা থেকে বের হতে দিত না। যখন আমি একাডেমিতে ভর্তি হলাম আমি নিজ খরচে, তারপর আর কি চেষ্টা চালাই, সাথীরা জাকির, জেসিয়াপুর নাম বলি, তখন থেকে আর কি সাপোর্টটা বাসা থেকে দেয়। আপনি পড়ালেখা করছেন? হ্যাঁ, কলেজে। কোথায় আছেন? কলেজে পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে এবার পরীক্ষা দিয়েছি। আচ্ছা, পড়ালেখার পাশাপাশি যেহেতু ক্রিকেটটা এখন আসলে একটা ব্যয়বহুল খেলা, অনেক খরচ আছে, এই খরচ জোগানোর জন্য কোনো কিছু করছেন কিনা? না, কোনো কিছু করি না। আমার ফুফু আর কি আমার ক্রিকেটে যত খরচ লাগে আমার ফুফু দেয়, আমার নানি দেয়, পাশাপাশি আমার মা বাবাও দেয়। আচ্ছা, এই যে এত কষ্ট, এত পরিশ্রম আসলে, হ্যাঁ, এটা আসলে আপনাকে কতটা অনুপ্রাণিত করে, আর নিজেকে আসলে কোথায় দেখতে চান? আসলে এটা আমাকে অনেক অনুপ্রাণিত করে। আমি আর কি হার্ড ওয়ার্ক করতে বেশি ভালোবাসি। আসলে আমি নিজেকে একজন লিজেন্ডারি ফাস্ট বোলার হিসাবে ওয়ার্ল্ডে দেখতে চাই। ওয়ার্ল্ড নাম্বার গতিদানব অ্যাটাকিং ফাস্ট বোলার হিসেবে দেখতে চাই নিজেকে। ধরেন আপনার এই যাত্রায় যদি কোনো একাডেমি কিংবা কেউ আপনার পাশে দাঁড়াতে চায়, সেটা কি আপনার জন্য বেটার হবে কিনা, বা আপনি সেমনটা চান হ্যাঁ, কিনা? যদি কোনো ঢাকা লিগে কোনো টিম বা কোনো একাডেমি আমার পাশে দাঁড়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হব। আর আমাকে যদি কেউ ঢাকা লিগে একটা টিম দেয় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি পারফর্ম করতে পারবো আর কি। আপনার স্কিল ডেভেলপের জন্য, বোলিংয়ে ভালো করার জন্য নিজে নিজে কী করছেন কিংবা কীভাবে আগাচ্ছেন? আমি আর কি আমার কোচ আর আমার নিজের চেষ্টা, আমার কোচ একাডেমিতে আমাকে বোলিং করলে যেগুলো ভুল হয় এগুলো নিয়ে আমি দিন 6 ঘন্টা হার্ড ওয়ার্ক করি, এগুলো নিয়ে ফিটনেস, স্পট বোলিং, আরও অনেক বাকি আছে, এগুলো ডেভেলপ করতে হবে। আমি ন্যাশনাল টিমের নেট বোলিং থেকে গিয়ে নিজেকে আরও পরিপক্কভাবে তৈরি করব। শুনছিলেন সাগরের গল্পটা, আসলে কিছু কিছু গল্প আসলে মানুষের জীবনটা আসলে এমন যে আসলে এই কোনো কিছু অর্জন করার জন্য আসলে কত কষ্ট করতে হয়। আমরা বাইরের দেশের অনেক ক্রিকেটারের অনেক গল্প শুনি, বাংলাদেশের অনেক ক্রিকেটারের অনেক গল্প শুনি, কিন্তু সেই সফলতার গল্পের ভিডিও অনেক ব্যর্থতার গল্প আছে, যারা আসলে ক্রিকেটের জন্য জীবন প্রাণ সব কিছু উজাড় করে দিয়েও ক্রিকেটার হতে পারেন না কিংবা লাইমলাইটে আসতে পারেন না। আমরা শুধু সেই সব গল্পগুলোই জানি যারা আসলে আন্তর্জাতিক ক্রিকেটে আসেন, যারা সফল হতে পারেন। সাগরের মতো এমন অনেক গল্প বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। বাংলাদেশের ক্রিকেটটা তারাই বাঁচিয়ে রেখেছেন এবং তাদের মাধ্যমে ক্রিকেটটা বেঁচে থাকবে। সাগরের স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা রাখি। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সিলেট।